জনমানবহীন শূন্য এক গভীর জঙ্গলে পথ হারানো এক পথিক রাতের অন্ধকারে মানুষের শিকার করা এক মায়াবীর পিশাচিনীর ভয়ে আশ্রয় নেয় পুরাতন এক হাবেলিতে। কিন্তু কিছুক্ষণ পরে সে জানতে পারে মৃত্যুর ভয়ে সে যেখান থেকে পালিয়ে এসেছে সেটা আরও ভয়াবহ এক মৃত্যুপুরী। আর এই মৃত্যুপুরীতে যে একবার প্রবেশ করে সে আর কখনোই জীবিত ফিরে যেতে পারে না। কিন্তু কে তৈরি করেছে এই মৃত্যুপুরী, আর কেই বা এই মৃত্যুপুরীর রাজা? কি হয় এই মৃত্যুপুরীর ভিতরে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। গা শিউরে ওঠা এক ভয়ানক গল্প যার IMDb রেটিং 8.6 আউট অফ 10। বলছিলাম সম্প্রতি রিলিজ হওয়া মালায়ালাম হরর জেন্ডার মুভি ব্রহ্মায়ুগম এর ঘটনা প্রবাহ। ভারতের সাউথের মালাবার নামক এক স্থানে 1700 শতকের এই কাহিনী শুরু। এক গহীন জঙ্গলে কোরা এবং থিবান নামক দুই ব্যক্তিকে দেখা যায়। আপনাদের বলে রাখি, এই থিবান নামক যে ব্যক্তিটি আছে এর দৃষ্টিকোণ থেকে দেখুন, এই থিবানকে ঘিরে কাহিনী আবর্তিত হবে। তো এই থিবান আর গোরা কোনো এক জায়গা থেকে পালাচ্ছিল, আর তারা চাইছিল নদীর অন্য পারে যেতে। সে রাতটা তারা ওই জঙ্গলে কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু মধ্যরাত্রে হঠাৎ তাদের দুজনের সামনে এক পরমা সুন্দরী তরুণী এসে উপস্থিত হয়। সম্পূর্ণ বিবস্ত্র সেই তরুণীকে দেখে কোরা যেন মন্ত্রমুগ্ধ হয়ে যায়। কিন্তু থিবান এই মেয়েটিকে দেখে বলে ওঠে ইয়াকশি, অর্থাৎ প্রেত। থিবান কোরাকে সেখান থেকে পালাতে বলে, কিন্তু কোরা সেই আবেদনময়ী চোখের দিকে তাকিয়ে যেন স্তম্ভিত হয়ে যায়। সম্মোহিতের মতো মেয়েটির সাথে যেতে থাকে। নিরুপায় হয়ে থিবান সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই কোরাকে মূল্য দিতে হয়। মানুষরূপী সেই পিশাচ তাকে হত্যা করে। এইদিকে দিকবিদিক জনশূন্য অবস্থায় পালাতে পালাতে থিবান জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলে এবং সে একটা পুরনো বাড়ির সামনে এসে পৌঁছায়। জঙ্গলের মাঝে এই অদ্ভুত বাড়িতে কোনো মানুষ বসবাস সম্ভব বলে মনে হচ্ছিল না। এখানে থিবান এক লোকের দেখা পায় যার নাম পুরো মুভিতে বলা হয়নি। আর নাম না বলার বিশেষ একটা কারণ আছে, যেটা সবার শেষে আপনাদেরকে বলবো। এই লোকটির নাম দেওয়া যাক রাজু। মূলত এই বাড়িতে থেকে রান্নাবান্নার কাজ করে। কিছুক্ষণ পরে আমরা সেই বাড়ির মালিককে দেখতে পাই। এই লোকটির নাম কুদুমন পট্টি। কুদুমনকে দেখে নিচু জাতের থিবান জড়াসড়ো হয়ে পড়ে আর একের পর এক তার সব প্রশ্নের জবাব দেয়। এখানে জানা যায় থিবান একজন পান্নান, অর্থাৎ রাজমহলে গান গেয়ে রাজার মনোরঞ্জন করাই হলো তাদের কাজ। কিন্তু অত্যাচারিত হয়ে সে এবং কোরা পালিয়ে যায়। নদীর ওই পারে থিবানের গ্রাম, আর সেখানে তার বিধবা মা একাই বাস করে। কুদুমন তার কথা সব শোনে। এবার থিবানকে সে একটা গান করার আদেশ করে। থিবানও তার আদেশ পালন করে। থিবানের গান শুনে কুদুমনের পছন্দ হয়, আর সে তাকে তার সাথে খাবার খেতে আমন্ত্রণ জানায়। তো বন্ধুরা, মুভির এই দৃশ্যে কাস্টিজমের বিষয়টিকে খুবই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। রবি এবং থিবান নিচু জাতির হওয়ায় কুদুমন, যে কিনা একজন ব্রাহ্মণ, সে কোনো কারণ ছাড়াই তাদের প্রভুর আসনে আসীত হয়েছে। প্রাচীনকালে নিচু জাতির হিন্দু সম্প্রদায়ের মানুষজন ব্রাহ্মণ সমাজের মানুষদেরকে নিজেদের ভগবানের সমপরিমাণ সম্মান করত। এরপর রাজু থিবানকে তার কামরা দেখিয়ে দেয়। এই সময় রাজু তাকে সাবধান করে দেয় যেন কোনোভাবে থিবান বাড়ির দক্ষিণে না যায়। ওই দিক থেকে যত শব্দই আসুক কিংবা যাই হোক, ওই পাশে গেলে মৃত্যু অনিবার্য। তার কথা শুনে অবাক হলেও থিবান তার কোনো কথার উত্তর দেওয়ার সাহস পায় না। সেদিন রাতে অনেক দিন পর সে পেট ভরে ভাত খায়। খাবারের জন্য সে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায়। আর এটা শুনে কুদুমন অনেক রেগে যায়। সে বলে, তোমাকে খাবার দিয়েছি তো আমি, তুমি ধন্যবাদ অন্য কাউকে কেন দিচ্ছ? এই দৃশ্যে স্পষ্ট যে কুদুমন সৃষ্টিকর্তাকে সম্মান বা বিশ্বাস করে না। কুদুমনের রাগ দেখে থিবান ভয় পেয়ে যায় এবং তার কাছে ক্ষমা চায়। অন্যদিকে আমরা দেখি রাজু বাড়ির দক্ষিণ দিকে একটা প্লেটে করে খাবার নিয়ে যাচ্ছে। থিবান যখন ঘরের বাইরে যায় তখন সে বাইরে বেশ অনেকগুলো কবর দেখতে পায়। এই দৃশ্য দেখে সে ভয় পেয়ে ভিতরে ফিরে আসে। এই সময় সে শিকলের আওয়াজ শুনতে পায়, যেন কাউকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। রাজুর সাবধান বাণী উপেক্ষা করে থিবান সেই দিকে যায়। সে এক জায়গায় শিকল দেখতে পায়, চারপাশে খাবারের প্লেট পড়েছিল। এই সময় সে অনুভব করে শিকলে বাঁধা সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, কিন্তু কে বাঁধা আছে তা দেখা তার সাহস হয় না। এইবার থিবান সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরের দিন সকালে থিবান দেখতে পায় কুদুমন বসে এক ধরনের বোর্ড গেম খেলছে একা একা।
এটা পাশা কিংবা লুডো জাতীয় একটা খেলা। থিবান হাসি মুখে বলে সে ওই খেলাটি খেলতে জানে। কুদুমান তাকে খেলতে ডাকে এবং তাকে বলে এই খেলা খেলতে হলে একটা বাজি লাগাতে হবে। তখন থিবান বলে সে তো দরিদ্র মানুষ, তার কাছে বাজি লাগানোর মতো কিছু নেই। উত্তরে কুদুমান বলে তুমি তোমার সময়কে বাজি লাগাতে পারো। যদি তুমি জিতে যাও তবে তুমি যখন ইচ্ছা এখান থেকে চলে যেতে পারো, আর যদি হেরে যাও তাহলে বাকি জীবন এখানে থেকে আমার সেবা করতে হবে। এমন অদ্ভুত কথা শুনে থিবান খেলতে রাজি হয় না, কিন্তু কুদুমান তাকে খেলতে বাধ্য করে এবং অস্বাভাবিক উপায়ে তাকে হারিয়ে দেয়। এখানে আমরা বুঝতে পারি যে কুদুমান অপ্রাকৃতিক কিছু শক্তির অধিকারী। খেলায় হেরে নিরুপায় থিবান যখন রাজুর কাছে যায়, তখন রাজু কুদুমানের বিরুদ্ধে থিবানের কাছে নানান ধরনের কথা বলে। সে কুদুমানকে নীচ, হীন, বেঈমান বলে সম্বোধন করে, কিন্তু থিবান ভয়ে তাকে চুপ করতে বলে এবং তার সাথে কোনো কথাই অংশগ্রহণ করে না। এইবার রাতের বেলায় খেতে বসে কুদুমান থিবানের জীবনে অতীত নিয়ে অনেক কিছু বলতে থাকে যা তার জানার কথা নয়। এই সব শুনে থিবান মনে করে কুদুমান একজন আধ্যাত্মিক মহাপুরুষ, আর তার প্রতি থিবানের অনুগত্য আরও বেড়ে যায়। কিন্তু এই সময় রাজু সেখানে আসে আর আশ্চর্যজনকভাবে কুদুমানের ওপর খারাপ ব্যবহার করতে শুরু করে। রেগে গিয়ে কুদুমান তাকে হাত বাড়িয়ে রাজুকে টেনে তার কাছে নিয়ে আসে এবং পাশবিক শক্তিতে তার গলা চেপে ধরে। এবার রাজু তার কাছে ক্ষমা চায়, আর থিবান বুঝতে পারে এই কুদুমান কোনো সাধারণ কিংবা স্বাভাবিক মানুষ নয়। কিন্তু যেহেতু রান্না করার মতন এই একজনই মানুষ ছিল, তাই না চাইতেও কুদুমান রাজুকে ছেড়ে দেয়। এই ঘটনার পর আলাদাভাবে থিবান রাজুকে জিজ্ঞেস করে যে এই কুদুমান আসলে কে। রাজু জানায় কুদুমানের পূর্বপুরুষ তান্ত্রিক ছিল। তন্ত্র তপস্যায় তারা এমন এক প্রেতকে তুষ্ট করেছিল যে তাদের সব ইচ্ছা পূরণ করত। কুদুমানের পূর্বপুরুষরা এই কর্ণ পিশাচিনী পুরুষ সঙ্গীকে বশীভূত করেছিল, কিন্তু এই পিশাচের সাথে তার নারী সঙ্গীও চলে এসেছিল এই দুনিয়ায়, যাকে আমরা মুভির একদম শুরুতে ইয়াক্সি নামে সম্বোধিত হতে দেখেছি। এরা স্বাভাবিকভাবে মানুষের শারীরিক চাহিদা কাজে লাগিয়ে তাদের মৃত্যুর কারণ হয়, তবে সিদ্ধি লাভ করতে পারলে এরা তান্ত্রিকের দৈহিক লালসা পূরণ করে থাকে। যাই হোক, সেই প্রেত এই কর্ণ পিশাচের সাহায্যে কুদুমানের সেই পূর্বপুরুষকে হত্যা করে ফেলে। এরপর একে একে কুদুমানের পরিবারের সবাইকে হত্যা করে এবং এখন একমাত্র কুদুমানই বেঁচে আছে, কারণ সে নিজেও তন্ত্রসিদ্ধ। কিন্তু সে রাতে অদ্ভুত এক দৃশ্য দেখতে পায় থিবান। সে দেখতে পায় ইয়াক্সি নামক সেই পিশাচিনী কুদুমানের ঘরে এসেছে এবং সে ও কুদুমান ইন্টিমেট হচ্ছে। এই সময় ইয়াক্সি থিবানকে দেখে ফেলে আর থিবান সেখান থেকে পালিয়ে নিজের ঘরে চলে যায়। এখানে একটা রহস্য জোট বাঁধে। ইয়াক্সি যদি সেই প্রেতের সঙ্গিনী হয়ে থাকে, তবে সে কুদুমানের সঙ্গে এসব কেন করছে? কারণ কুদুমান তো সেই প্রেতেরই শত্রু ছিল, তাই না? এই প্রশ্নের জবাব নিশ্চয়ই একটু পরে পাওয়া যাবে। অন্য দৃশ্যে দেখি থিবান দ্রুত রাজুর কাছে ছুটে যায় এবং তাকে সব কিছু জানিয়ে সেখান থেকে পালাতে বলে, কিন্তু রাজু তার কোনো কথাই শোনে না। তখন থিবান সেখান থেকে একাই পালানোর সিদ্ধান্ত নেয়। এই সময় কুদুমান সেখানে চলে আসে এবং থিবান তাকে অনুরোধ করে যেন সে তাকে যেতে দেয়। এবার কুদুমান হাসতে হাসতে বলে যেতে হলে যাবে, আগে বৃষ্টি তো থামুক। কুদুমানের কথা শেষ না হতেই বাইরে মুষলধার বৃষ্টি শুরু হয়। কুদুমানের মুখে সেই পৈশাচিক হাসি ধরে রেখে বলে এই বৃষ্টি হলে সহজে থামে না। একবার তো টানা 3 বছর বৃষ্টি হয়েছিল। বোঝাই যাচ্ছিল কুদুমান নিজের জাদুর শক্তিতে এসব করছে। থিবান আবারও এই ভয়াল কুটিরে আটকে যায়। সেই রাত্রে থিবান যখন ঘুমাচ্ছিল, তখন সে শিকলে বাঁধা অপদেবতা তার সামনে চলে আসে, কিন্তু সৌভাগ্যবশত এটা নিছক একটা স্বপ্ন ছিল। ঘুম থেকে উঠে থিবান দেখে রাজু বাইরে একটা কবর খুঁড়ছে। থিবানের বুঝতে বাকি থাকে না এই কবর কার জন্য। সে বৃষ্টিকে উপেক্ষা করে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সে কুঠিরের সীমানা বাইরে যেতেই তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। পেটে হতে থাকে পৈশাচিক যন্ত্রণা। নিরুপায় থিবান কাতরাতে কাতরাতে ভিতরে ফিরে আসে। কুদুমানের হাসি দেখে তাকে উপহাস করে বলে তার শক্তি এড়িয়ে এখান থেকে বের হওয়া সম্ভব নয়। থিবানের অসহায়তা দেখে রাজু তাকে গোপনে আরও একটা সত্য জানায়। সে তাকে দক্ষিণে নিয়ে যায় আর সেখানে কুদুমানের লাশ দেখতে পায়। এখানে আমরা জানতে পারি
কুদুমান সেই প্রেতকে পরাজিত করতে পারেনি, বরং সেই প্রেত কুদুমানকে বন্দি করে তার রূপ নিয়ে বর্তমানে বাড়িতে তাদের সাথেই বসবাস করছে। এবার ইয়াকশি কেন সেদিন কুদুমানের ঘরে গিয়েছিল, এই রহস্য সমাধান হয়ে যায়। সেই শিকলে কোনো অপদেবতা নয়, বরং কুদুমানকে বেঁধে রাখা হতো। কিন্তু এখানে কুদুমানের মৃত্যু হয়েছে, আর তার লাশ দাফন করার জন্যই বাইরে কবর করা হচ্ছিল। এই পর্যায়ে আমরা নিশ্চিত হয়ে যাই কীভাবে কুদুমান ওই অস্বাভাবিক অপ্রাকৃতিক কার্যকলাপ করত। আর অনেক প্যারানর্মাল ক্ষমতা ছিল, প্লাস সে মানুষের মাইন্ড রিড করতে পারত। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, যেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। এইভাবে সে থিবানের অতীতের কথা জানতে পেরেছিল কুদুমান। রাজু থিবানকে বলে, এই জায়গা থেকে বের হওয়ার একটাই উপায় আছে। এই বাড়ির আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে একটা প্রদীপ আছে। এই প্রদীপ কখনোই নেবে না, আর এটা প্রেতের শক্তির উৎস। যদি ওই প্রদীপ নিভিয়ে ফেলা যায়, তাহলে এখান থেকে বের হওয়া সম্ভব। কিন্তু ওই ঘরের তালা চাবি একমাত্র কুদুমানের কাছে আছে। রাজু আরও জানায়, এই বাড়িতে যে আসে সে ধীরে ধীরে তার নিজের অতীত ভুলতে শুরু করে। তার কথা প্রমাণ করতে থিবানকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? কিন্তু এতদিনে থিবান নিজের নামই ভুলে গেছে। তার অজান্তে কেটে গেছে অনেকগুলো মাস। আর প্রিয়জনেরা, এই কারণে পুরো মুভি জুড়ে রাজুর আসল নাম কি তা বলা হয় না, কারণ সে এতদিন ধরে এই বাড়িতে আছে আর তার নিজের নামও মনে নেই। এবার থিবান সিদ্ধান্ত নেয়, সে যে করে হোক ওই চাবিটি হাসিল করবে। সে সরাসরি কুদুমানের কাছে যায়, আর সে তাকে বোর্ড গেম খেলার জন্য অনুরোধ করে। কুদুমান বলেন, এখন তো বাজি লাগানোর মতো তোমার কাছে কিছু নেই। জবাবে থিবান বলে, আমার কাছে একটা চাবি আছে। এই কথা শুনে কুদুমান তার কোমরে বেঁধে রাখা সেই রুমের চাবিতে হাত দেয়। এইবার থিবান জেনে যায় চাবি কোথায় আছে। তখন থিবান কথা ঘুরিয়ে বলে, আমি আসলে বোঝাতে চেয়েছিলাম আপনার কাছে আমার জীবনের চাবি আছে। আপনি আমাকে একটা সুযোগ দিন, এবার আমি জিতব। কিন্তু কুদুমান তার কথা না মেনে সেখান থেকে চলে যায়। সে কোনোভাবেই থিবানকে যেতে দেবে না। থিবান এবং রাজু প্ল্যান করে সেই রাতে প্রচুর পরিমাণে মদ পরিবেশন করবে কুদুমানকে। সেই কুটিরের বেসমেন্টে মাদক ছিল, যা কুদুমান প্রায় খেত। এই সময় কুদুমান সেখানে চলে আসে আর সরাসরি রাজুর গলা টিপে ধরে। শুরুতে তো মনে হচ্ছিল কুদুমান তাদের সব প্ল্যান জেনে গেছে। কুদুমান রাজুকে মারছিল কারণ রাজু কুদুমানের নেশার পানীয় থেকে থিবানকে খানিকটুকু খাইয়েছিল। তো প্রিয়জনেরা, নিশ্চয়ই ভাবছেন কুদুমান তো মাইন্ড রিড করতে জানে, তাহলে সে রাজুর মনের কথা বুঝতে পারছে না কেন? এই প্রশ্নের জবাব আরও একটু পরে দিচ্ছি। যাই হোক, রাজু ক্ষমা চেয়ে নেয়, কারণ খাদ্য তৈরি করার জন্য তো কাউকে দরকার। তাই কুদুমান তাকে জানে মারে না। এইবারও সে রাত্রে খাবার পর কুদুমান ঘুমিয়ে পড়ে। থিবান যান হাতে নিয়ে তার কোমর হাতড়াতে থাকে চাবির খোঁজে, কিন্তু সে কোনো চাবি খুঁজে পায় না। এই সময় হঠাৎ প্রেতটির চোখ খুলে ফেলে, আর সে থিবানের গলা টিপে ধরে ফেলে। সে থিবানকে হত্যা করেই ফেলত, কিন্তু হঠাৎই সে থমকে যায়। এখানে উন্মোচিত হয় আরও একটা রহস্য। মূলত রাজু থিবানকে না জানিয়ে নিজেই একটা প্ল্যান তৈরি করেছিল। প্রেত যখন তার গলা টিপে ধরে তখন সে গোপনে চাবিটিকে হাতিয়ে নিয়েছিল, আর এরই মধ্যে নিচের ঘরে গিয়ে সে প্রদীপটিকে নিভিয়ে ফেলেছে। এবার প্রেত সেখান থেকে চলে যায়, আর থিবান গিয়ে রাজুকে সেখানে বোকাঝোকা করতে শুরু করে, কারণ রাজু তাকে বড়শির টোপের মতন ব্যবহার করেছে। এখন রাজু বলে, আমি এই সব কেন করেছি তা পরে বুঝবি। এখন শয়তানটিকে সেই বাক্সে ফিরিয়ে নিয়ে যেতে হবে, আর এখনই সর্বোত্তম সময়। তারা দুজনে প্রেতকে খুঁজে বের করে, কিন্তু প্রেত তাদেরকে নানান বিভ্রান্তের মাঝে ফেলার চেষ্টা করে। কিন্তু রাজু কোনোভাবে সেই শয়তানের কুমন্ত্রণায় পা দেয় না। সে থিবানকেও গাইড করে। এখানে আমরা জানতে পারি এই রাজু আসলে কুদুমানেরই সন্তান। কুদুমানের সাথে এক নিচু জাতির মহিলার অবৈধ সম্পর্ক ছিল, আর সেই ঘরে রাজুর জন্ম। নিচু জাতের হলেও রাজুর শরীরে কুদুমানের রক্ত ছিল, আর এই কারণে সে প্রেত রাজুর মাইন্ডকে রিড করতে পারত না। আর এই কারণে সে তাদের চাবি নেওয়ার প্ল্যানটি জানতে পারেনি। এই সময় সেই প্রেতটির সাথে তাদের লড়াই শুরু হয়। শুরুতে তাদেরকে প্রেত ওভার পাওয়ার করলেও এক পর্যায়ে রাজু প্রেতটির হাত থেকে একটা আংটি খুলে নেয়। এই আংটি ছিল সে প্রেতের মালিকানা। সে গায়ে আগুন লাগিয়ে দেয়, আর সেই আগুনে প্রেত পুড়ে যায়। আর এই সময় আমরা প্রথমবার সেই প্রেতের ভয়ানক অপার্থিব রূপ দেখতে পাই। সেই আংটি হাতে লাগিয়ে রাজু এবার শয়তানের আধিপত্য পেতে চাইছিল, কিন্তু থিবান তাকে থামানোর চেষ্টা করে আর বলে, এই কাজ করো না, তাহলে তুমিও কুদুমানের মতন শয়তান হয়ে যাবে।
আমার মতো নিরীহ আরও মানুষ এই যন্ত্রণার শিকার হবে। কিন্তু রাজু তার কথা মানতে নারাজ। ক্ষমতার লোভে সে অন্ধ হয়ে পড়েছিল। এখানে রাজু আর থিবানের মধ্যে হাতাহাতি লেগে যায়, আর এক পর্যায়ে থিবান রাজুর কাছ থেকে আংটি ছিনিয়ে নিতে সফল হয়। এতক্ষণ ধরে সে মেনশনের ভিতরে যে তুলকালাম হচ্ছিল, সেটা আটপোড়া পুরনো কুঠির আর সহ্য করতে পারে না। একসময় পুরো মেনশনটাই ধসে পড়ে। এরপরে পরের দিনের সকালে ঘটনা দেখানো হয়। এবার থিবান খুব সহজে মেনশনের চৌহদ্দি পার করে, কিন্তু জঙ্গলের মাঝে তার উপর রাজু হামলা করে, কারণ তার সেই আংটি চাই। কিন্তু এখানে রাজু লক্ষ্য করে থিবান আর আগেকার মতো নেই। সে তার কাছে থাকা মায়ের দেওয়া দুল, যেটা কখনো সে কাজ ছাড়া করতো না, সেটা অনুপস্থিত। এই সময় আমরা দেখতে পাই থিবান সে ভাঙা কুঠির নিচে মরে পড়ে আছে। অর্থাৎ এখন সে প্রেত থিবানের রূপ নিয়েছে, আর তার আংটি ফিরে পাওয়ায় তার নিজের ওপর এখন পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। রাজু সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু একসময় ওই এলাকায় আশপাশে ঘুরতে থাকা পর্তুগিজ সৈনিক তাকে গুলি করে হত্যা করে। ওই সময়কালে ইন্ডিয়াতে পর্তুগিজের উপনিবেশ শুরু হতে যাচ্ছে। অন্যদিকে আমরা থিবানকে দেখতে পাই যে জলের দিকে তাকিয়ে নিজের প্রতিবিম্বের বদলে কুদুমনের প্রতিবিম্ব দেখে। অর্থাৎ এবার কুদুমনের জায়গায় থিবানের রূপ নিয়ে সেই প্রেত নতুন নতুন মানুষের শিকার করবে, যারা তার সাথে আটকে পড়বে অশেষ সময়ের জন্য। আর এই সৈন্যগুলো কি হবে তার প্রথম শিকার? প্রেত নিজেই তো কুটির ছেড়ে বেরিয়ে এসেছে, এবার কি হবে? এই সব প্রশ্ন সামনে রেখে শেষ হয় ব্রহ্মযুগম মুভির কাহিনী। এই গ্রামের কাহিনী যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে মোটিভেট করে। তো আজকে বিদায় নিচ্ছি, কিন্তু শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনেরা, আপনারা নিজেদের খেয়াল রাখুন।